নানা ভাষা, নানা মত, নানা বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভিনসেন্ট স্মিথ আমাদের ভারতবর্ষ সম্পর্কে এরকম একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের আজকের আলোচনা শিক্ষার বাহন রূপে মাতৃভাষা। আজকের আলোচনায় সকলকে স্বাগত। মাতৃভাষা আলোচনার পূর্বে যে পরিভাষাটি আমাদের সর্বপ্রথমে আসে সেটা হচ্ছে একটা হচ্ছে মাতৃ আর একটা হচ্ছে ভাষা। মাতৃ কথাটির অর্থ কিন্তু আমরা বুঝতে পারলাম, মাতৃ মানে হচ্ছে মাতা বা মা। আর ভাষা হচ্ছে যেটাকে ইংরেজিতে আমরা ল্যাঙ্গুয়েজ বলি, অর্থাৎ মনের ভাব প্রকাশের একটি বাহন। ভাষা কথাটি এসছে ভাস এই ধাতুটির সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে। এবার মাতৃভাষা কাকে বলবো? একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তার কোনো ভাষা থাকে না, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে যে ভাষাটি শেখে সেটা হচ্ছে মাতৃভাষা। তো মাতৃভাষা মাতৃদুগ্ধের মতোই গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। তো সেই মাতৃভাষা শিক্ষার বাহন রূপে যদি আমরা তাকে পাই, তাহলে শিক্ষাটি কত অপূর্ব হতে পারে, কত পরিশীলিত হতে পারে, কত আনন্দদায়ক হতে পারে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি বিটুকে অনুরোধ করছি, বিটু তুই একটু আলোচনাটাকে এগিয়ে নিয়ে যা, তারপরে আমি আবার আসছি। হ্যাঁ, খুব ভালো একটা টপিক চয়েস করেছে আমাদের কার্তিক, এই জন্য কার্তিককে অনেক ধন্যবাদ। আর এই যে বিষয়টা আছে এটা সত্যি খুবই চর্চার একটি বিষয়, যে মাতৃভাষায় কি শিক্ষার বাহন হওয়া উচিত। আমরা আজকে প্রথম নয়, যদি আমরা একেবারে বিংশ শতাব্দীর কথা দেখি, তাহলে কিন্তু সেই পুরনো সময় থেকেই একটা বিষয় শিক্ষাজীবীদের মধ্যে একেবারে প্রচন্ড ভাবে গেঁথে গেছিল, যে যেমন করে হোক আমাদের শিক্ষা দীক্ষা এটা যেন সবসময় আমাদের মাতৃভাষাকে কেন্দ্র করে হয়। কারণ একজন মানুষ সবসময় কিন্তু নিজের মাতৃভাষাতেই প্রথম ভাবতে শিখেছে, যেহেতু ফলে সে সাধারণত প্রথম যে চিন্তা ভাবনা করা, কল্পনা করা, এই সমস্ত কথাগুলো যে বিষয়গুলো আসে, সেগুলো কিন্তু প্রথমে কিন্তু আসে তার নিজের মাতৃভাষার উপর নির্ভর করে। তো একটি মানুষকে কেন্দ্র করে তৈরি হয়, যেমন ধীরে 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 একটি জাতি, এবং একটি জাতি থেকে আরো একাধিক জাতি মিলে যখন তৈরি হচ্ছে সমাজ, দেশ, তখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মাতৃভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মাতৃভাষা যে কোনো ভাষাই হোক না কেন, যে একজন মানুষ যে কোনো ভাষাকে কেন্দ্র করে বড় হোক না কেন, সে সবচেয়ে বেশি সচ্ছল, স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারে, কথা বলতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, প্রাথমিক ক্ষেত্রে কিন্তু নিজের ভাষাতে। তো এই ভাষাকে প্রাধান্য যদি পারিবারিক ক্ষেত্র ছাড়াও সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং সর্বোপরি সম্পূর্ণ শিক্ষার জগৎ জুড়ে যদি কেবলমাত্র প্রত্যেকটা মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার একটা ব্যাপার হয়, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। কারণ এটা আজকের দিনে না, এটা রবীন্দ্রনাথ থেকে শুরু করে বড় বড় সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা কিন্তু একই কথা বলে গেছে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার যে সমালোচনা করেছিলেন, সেটার কিন্তু একেবারে গোড়াতে গিয়ে তিনি এটাই কথা ভেবেছিলেন, যে যেমন করে হোক আমাদের দেশে শিক্ষা যে ব্যবস্থাটা তৈরি করেছে এই ঔপনিবেশিক শাসকেরা, তারা কিন্তু মূলত কেরানি তৈরি করার জন্য করেছে। সেখানে সেই ভাষা ওরা যে নিজেদের ভাষাটাকে এখানে প্রচার করতে চাইছে, তার প্রধান কারণ ছিল এক খ্রিস্ট ধর্ম প্রচার, আর দ্বিতীয় ছিল যে ওদের নিজেদের সুবিধা কারী কাজের সুবিধার জন্য বেশ কিছু কেরানি জোগাড় করা। তো এইভাবে করে কিন্তু আমাদের দেশে ইংরেজি শিক্ষার প্রসার ঘটে। আমরা দেখলাম কি ধীরে 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 আমাদের দেশে অনেকগুলো জাতি, অনেক ধর্ম, অনেক সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অনেক ভাষার মানুষকে দেখতে পেলাম। তো এইখানে কিন্তু আমরা যদি সংবিধানের কথাটাও মনে করি, তাহলে কিন্তু দেখতে পাবো একটি দুটি ভাষা নয়, অনেকগুলো ভাষা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানত একটি ভাষাকে রাষ্ট্রভাষা প্রাধান্য দিয়ে এবং একটি ভাষাকে সংযোগকারী ভাষা নাম দিয়ে আমাদের গোটা দেশ জুড়ে ভাষা বিরোধী যেন একটা চক্রান্ত চলছে, যেখানে আমাদের ছোট ছোট ভাষাগুলো একেবারে যে ভাষা গোষ্ঠীগুলো ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে মারা যাচ্ছে। সেই ভাষা নিয়ে মানুষ চর্চা করতে ভুলে যাচ্ছে, সেই ভাষায় সাহিত্য রচনা করার প্রয়োজন বোধ করছে না, সেই ভাষা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাসঙ্গিকতাই আসছে না তার জীবনে। কেন? কারণ এটা কোথাও যেন একটা চাকরি সংক্রান্ত বিষয়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে আমি যদি একজন বাঙালি হয়, তো বাংলা ভাষা নিয়ে আমি অধিক চর্চা করে কি করব?
কারণ যে ভাষা আমাকে রুটির জোগাড় দিতে পারবে না, যে ভাষা আমাকে অন্য মানুষের সাথে সংযোগ তৈরি করতে বাধা দিবে, সেই ভাষা নিয়ে আমি কত দূর এগোতে পারবো? ফলে কোথাও যেন একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমাদের পুরো বাঙালি সমাজে, শুধু বাঙালি সমাজে না, যে কোনো ভাষা সমাজে এটা সমস্যা হচ্ছে আমাদের ভারতবর্ষে। কেবলমাত্র হিন্দিকে অতিরিক্ত পরিমাণে প্রাধান্য দেওয়া অথবা সংযোগকারী ভাষা হিসেবে ইংরেজিকে প্রাধান্য দিয়ে আমাদের এই ক্ষুদ্র যে ভাষা গোষ্ঠীগুলো সেগুলো সব মারা যাচ্ছে। এইখানে কোথাও যেন আমার মনে হয় নতুন করে ভাবার একটা সময় এসেছে। প্রত্যেকটা ভাষাকে আরেকবার করে প্রাণবন্ত করে তোলার কোনো একটা প্রচেষ্টা দরকার। একসময় আমরা দেখেছিলাম যে মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা করেছিলেন অনেকগুলো মানুষ। তারপরে সাধারণত মৌলিক যে শিক্ষাগুলো সেগুলো তো সাধারণত মানুষ পায় তার মাতৃভাষাকে কেন্দ্র করে। তো কোথাও যেন সেই দিনটা বোধহয় আবারও ফিরিয়ে আনার প্রয়োজন পড়েছে। আমাদের সকলেরই উচিত কিন্তু নিজেদের মাতৃভাষাকে আরেকটু গুরুত্ব দেওয়া এবং কোথাও যেন তার জন্য কিছু একটা করা। হ্যাঁ, তো এইভাবে করে প্রচারের মাধ্যমে কিন্তু আমরা প্রতিটি মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারি যে মাতৃভাষার গুরুত্ব কতটা আছে। আমি শুধু বাংলা ভাষার কথা বলছি না, যে কোনো মানুষ তার নিজের মাতৃভাষা নিয়ে চর্চা করবে সেটা তো স্বাভাবিক। সেখানে বাধা কেন সে পাচ্ছে? সেই শৈশবকাল থেকে আমাদেরকে জোর করে একটা মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই ভাষাটাতেই পারদর্শী হতে হবে, নয়তো জীবনে এগোনো যাবে না। এই যে একটা ভাবধারা চলে এসছে, কোথাও যেন ওই চক্রব্যূহে পড়ে আমরা আর ফেরত আসতে পারছি না। আমাদের শৈশব হারিয়ে গেছে হঠাৎ করে আচমকা। কোথাও যেন এই সামাজিকতার ক্ষেত্রে হোক, রাজনৈতিক সূত্রে হোক, যেমনই হোক, প্রধান কিন্তু আমাদের এই ভাষা, যে বাহন আমাদের হয়ে উঠেছে ভাষা, সেই ভাষা কিন্তু আমাদের নয়, আমাদের মাতৃভাষা নয়। ফলে এই জায়গা থেকে আমাদের নতুন করে আরেকবার ভাবার হয়তো সময় এসেছে। আমি কার্তিককে বলবো এই বিষয় নিয়ে আরেকটু এগোক, তারপরে ধীরে ধীরে আমরা আলোচনা প্রসঙ্গে আসবো। একেবারেই ঠিক বলেছিস যে মাতৃভাষা যে একটা সময় ছিল, যে সময়টা মাতৃভাষা নিয়ে বিজ্ঞান চর্চা থেকে শুরু করে নানা রকম মানে একটা প্রয়াস লক্ষ্য করা গেছে। তো মূলত এটা ঔপনিবেশিক যে শাসনকাল, সেই শাসনকালে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র আমাদের বাংলা ভাষাতে যা বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন মনীষী তারা চেষ্টা করেছেন। তো বিষয়টা হচ্ছে বিভিন্ন দার্শনিক মনীষী তারা প্রয়াস করেছেন, কিন্তু সেই প্রয়াসটা তাদের কাছে সীমাবদ্ধ থেকে গেছে। সাধারণ মানুষের কাছে সেটা কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে সেটা কিন্তু ভাবায় আজকে। কারণ যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে মাতৃভাষা, সেটা যে কোনো ভাষা হতে পারে। তো আমাদের যে সংবিধান, সেই সংবিধানে 12টি আমাদের তফসিল রয়েছে বা শিডিউল রয়েছে। সেখানে 8ম শিডিউলে বা 8ম তফসিলে আমাদের এই ভাষা বিষয়ে কিছু আলোচনা করা রয়েছে। তো কয়েকটা আর্টিকেলের মাধ্যমে। তো বেসিক্যালি 22টা যে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেগুলোকে করা হয়েছে, গ্রহণ করা হয়েছে জাতীয় ভাষা হিসাবে, সেই ভাষাগুলোকে মানে আলাদা মূল্য দেওয়া হয়েছে। কিন্তু এই 22টি ভাষা ছাড়াও আমরা জানি, প্রথমেই যে কথাটি আমি বলেছিলাম যে নানা ভাষা নানা মত নানা পরিজন, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা প্রতি 20 কিলোমিটার, হ্যাঁ, তো প্রত্যেক 20 কিলোমিটার, হ্যাঁ, প্রত্যেক 20 কিলোমিটার অন্তর অন্তর আমরা এই যে মানে এটা পাচ্ছি, আই মিন ভাষার মধ্যে যে পার্থক্যটা পাচ্ছি, সেই পার্থক্য কিন্তু আমাদের ভারতবর্ষের একটা বৈচিত্র্য। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটি বলা হয়, এটাই আমাদের অ্যাকচুয়ালি ভাষার বা আমাদের দেশের হচ্ছে সৌন্দর্য। একটি ভাষার মধ্যে থেকে সেই ভাষার আবার বৈচিত্র্য থাকবে না এমনটিও হতে পারে না। আমাদের বাংলা ভাষাতেই দেখেছি আমাদের 5টা উপভাষা রয়েছে এবং 5টি উপভাষাকে কেন্দ্র করে আরো অনেক লোকভাষা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, সেই ভাষাটি অনেক উপভাষা এবং লোকভাষার সমন্বয়ে গড়ে উঠেছে, একা নয়। এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাই আমাদের ভাষার সৌন্দর্য। আর এই বৈচিত্র্যকে যদি আমরা এগিয়ে নিয়ে না যাই তাহলে কিন্তু আমাদের যে ভাষার সৌন্দর্য, সেই সৌন্দর্য ক্ষুণ্ণ হবে এবং সেই সৌন্দর্যকে হত্যা করা হবে। তাহলে এই যে 22খানা ভাষা, এই 22খানা ভাষা ছাড়াও আমার মনে হয় আরো অনেক ভাষা রয়েছে মানুষের মাতৃভাষা রূপে। সেই ভাষাগুলোকেও কিন্তু একটা মূল্য দেওয়া উচিত। 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপিত হয়।
এটা কেন হয় না, বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন। তো এই বিষয়ে মানে যারা জাতিসংঘের সেই সময়ে তৎকালীন বিচারক কিংবা যারা সদস্য ছিলেন তাদের বেশিরভাগ সদস্যরা সেই সময় মানে বাংলা ভাষার যে এই শহীদ দিবসটি ছিল ২১শে ফেব্রুয়ারি, সেই শহীদ দিবসটি বাংলাদেশের কিছু লোক চেয়েছিলেন যে এটাকে একটা মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বের কাছে এটা তুলে ধরা হোক। তার পরবর্তীকালে ভোটিং হয়, সাধারণ যে তাদের সভা হয় সেই সভাতে, এবং ফাইনালি দেখি আমরা পাস হয়ে সেটা একটা আইন হিসেবে চলে আসে, এবং তারপর থেকেই মোটামুটি আমরা সেটাকে পালন করতে শুরু করি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে মাতৃভাষা হিসাবে এখানে বাংলা ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাঙালিরাই কিন্তু আমরা এই যে বিশ্ব মাতৃভাষা দিবস সব থেকে বড় করে পালন করি। আমার কাছে এবার জিজ্ঞাসাটা হচ্ছে, এই যাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হলো বা বাংলাদেশ স্বতন্ত্রতা লাভ করলো, তারা কি এই দিবসটিকে মাতৃভাষা দিবস হিসাবে মানেন? অর্থাৎ আমি বলছি পাকিস্তানের কথা। তাছাড়া অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশের কাছে এই বিশ্ব মাতৃভাষা দিবসটি কতটা অর্থ নিয়ে আসে বা অর্থ বহন করে সেটাও কিন্তু প্রশ্নের অতীত নয়। এগুলো বাস্তব, এই বাস্তবগুলোকে আমাদের মেনে নিতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? যেহেতু আমি বললাম যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে একটি শিশু বড় হয় তার মাতৃভাষাকে সঙ্গে নিয়ে। মাতৃভাষা আমাদের অক্সিজেনের মতন, মাতৃদুগ্ধের মতন আমাদের পুষ্টি দেয়। এবার এই ভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে আমাদের এই শিক্ষার সহিত জীবনের সামঞ্জস্য সাধনই এখনকার দিনের সর্বপ্রধান মনোযোগের বিষয় হইয়া দাঁড়াইয়াছে। কিন্তু এ মিলন কে সাধন করিতে পারে? বাংলা ভাষা, বাংলা সাহিত্য। তিনি দুটো কথাকে বলেছেন। এর সংযোগ সাধন করতে পারে বাংলা ভাষাটি আর বাংলা সাহিত্যটি। এবার যখনই আমরা মাতৃভাষা চর্চার কথা বলবো সেখানে সাহিত্য পাংক্তেও থাকবে বা আলোচনার বাইরে থাকবে, এটা হতে পারে না। এবার বিটু যে টপিকটাকে বেশি করে ফোকাস দিল যে আমাদের দেশে একটি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে মানে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ করবার একটা প্রয়াস দেখা যাচ্ছে, একটা রাজনৈতিক চক্র বা কিছু রাজনৈতিক আঁতাত তারা চেষ্টা করছে। এখানেও মানে সবার কাছে প্রশ্ন যে এই যে তারা প্রয়াস করছে, এই প্রয়াসে ইন্ধন কারা দিচ্ছে? আমরা ইন্ধন দিচ্ছি। প্রত্যেক ভাষারই কিছু উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সেই ভাষাটি এগিয়ে চলে। তো সেই লক্ষ্য আমাদের কাছে কই? আজকে যখন কোনো কাস্টমার কেয়ার থেকে আমরা ফোন পাই তারা প্রথম আমাদের হিন্দিতে কথা বলে, তারপরে যখন দেখে যে আমরা কোন এরিয়ার বা আমরা হিন্দিতে ততটা স্বচ্ছন্দ বোধ করছি না, তাহলে হয়তো বাধ্য হয়ে সে বাংলায় বলতে পারে বা ম্যাক্সিমাম কনভারসেশন হিন্দিতেই চলে। তার মানেটা হচ্ছে মানে এই যে গোপনে একটা কোথাও যেন একটা আঁতাত রচনা করা হচ্ছে, একটা ফাঁদ রচনা করা হচ্ছে বাংলা ভাষাটাকে দাবানোর, বা যে কোনো যে ভাষাগুলো রয়েছে আমাদের আরো অন্যান্য আঞ্চলিক ভাষা বা জাতীয় ভাষা, সেই ভাষাগুলোকে দাবানোর একটা প্রয়াস কিন্তু চলছে। তো সেই প্রয়াসে আমরাও কোথাও না কোথাও ইন্ধন দিচ্ছি। তাহলে আমাদের কি করণীয় এই জায়গাতে? আমি কিছু বাস্তব কথা বলছি। মানে থিওরিটিক্যাল বহুত আমরা দেখেছি, লক্ষ্য উদ্দেশ্য অনেক কিছু রয়েছে, কিন্তু তার বাস্তবায়ন কতটুকু হচ্ছে? এবার আমরা আমাদের ভাষাটিকে বাঁচাতে গিয়ে কি কি কাজ করতে পারি সেটাও আমাদের বাস্তবসম্মতভাবে ভাবতে হবে। এবার আমরা খুব পড়লাম থিওরিটিক্যালি যে আত্মপ্রকাশের ভাষা হচ্ছে মাতৃভাষা, মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষাই হচ্ছে আমাদের সামাজিক যে মিথস্ক্রিয়া হয় সেই মিথস্ক্রিয়াকে এগিয়ে নিয়ে চলে, আমাদের অস্তিত্বকে রক্ষা করে, এছাড়া আমাদের সর্বাঙ্গীন যে বিকাশ সেই বিকাশ সাধন করে। হ্যাঁ, এই সমস্ত অনেক আমাদের মানে থিওরিটিক্যাল লক্ষ্য রয়েছে, কিন্তু না, সেখানে আমি যাব না। আমি যাব বাস্তবসম্মত জায়গাতে, যেখান থেকে আমরা পারি আমাদের ভাষাটিকে রক্ষা করতে। সেটা হচ্ছে যখনই আমরা কোনো কাস্টমার কেয়ার থেকে ফোন পাই এবং ফোনে যখন হিন্দিতে কথা বলে বা অন্য যে ভাষাতে কথা বলে, হ্যাঁ আমরা তখন বলবো যে আপনাদের কাছে কোনো বাংলাভাষী কোনো প্রতিনিধি রয়েছে? যদি বাংলাভাষী কোনো প্রতিনিধি থাকে তাহলে তাকে দিন, বা আপনি বাংলাতে কথা বলুন, তাহলে আমি আমার কথাবার্তাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কথাটি যদি আমরা স্টার্ট করি, বিটু যে কথাটি বললো একটু আগে যে রুজি রুটি নিয়ে আমাদের ভাষা ভাষা করে শুধুমাত্র
পতাকা নিয়ে আমরা এগিয়ে যাব, আমরা রক্ত দিব, প্রাণ দিব, কিন্তু আমাদের জাতিকে সবল করে তুলবো না, আমার জাতিকে দুর্বল করে রাখবো, এটা এইভাবে তো ভাষা বেঁচে থাকতে পারে না। মানুষ পেটের দায়ে কি করতে চাচ্ছে, অন্য ভাষাকে মানে সে গ্রহণ করে নিচ্ছে, নিজের করে নিচ্ছে, অথচ মাতৃভাষাকে সে ভুলে যাচ্ছে পেশার জন্য, তার রুজি রুটির জন্য। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটি বললাম সেটা হচ্ছে, আমরা এই মাতৃভাষাতে যখন বলবো যে আমার বাংলা ভাষার কোনো প্রতিনিধি আমি চাই, তাহলে সেখানে একজন এমপ্লয়মেন্ট হবে, একটি এমপ্লয়মেন্ট বা একটা চাকরি সেখানে বাঙালি পাবে। তাহলে এইভাবে একটা বাঙালিকে বা একটা বাংলা ভাষীকে আমি বাঁচিয়ে রাখতে পারি। শুধুমাত্র এইভাবে কাস্টমার কেয়ার নয়, বিভিন্ন যে সার্ভিসটি অনলাইন অনেক সার্ভিস রয়েছে আমাদের, যে সার্ভিসের প্রথম কথা শুরু হয় হয় বা হিন্দিতে, না হলে ইংরেজিতে। আমাদের যেটা করণীয়, প্রত্যেকটি মাতৃভাষার যারা কথা বলেন বা বাঁচিয়ে রাখার চেষ্টা করেন বা অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করেন, তাদের প্রত্যেকেরই এই কাজটি করণীয়। তাহলে কি হবে, শুধুমাত্র একই ভাষার লোকেরাই চাকরি পাবে, অন্যান্য ভাষার লোকেরা কাস্টমার কেয়ারের চাকরি বা বিপিও হিসেবে তারা অ্যাপয়েন্ট হবে না, এইরকম আনইকুয়ালিটি বা অসাম্য দেখা যাবে না। সমস্ত ভাষার লোকেরা তাহলে এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটিকে বা এই বিষয়টিকে বা এই কনসেপ্টটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিছু ইউরোপিয়ান লোক অনেক বইতে বা তাদের লেখাতে লিখেছেন যে ভারতবর্ষ একটা ইউনাইটেড দেশ, তবে এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে। আমরা সত্যিই যদি তাকাই ভারতবর্ষের দিকে, একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী, আমাদের পূর্বে সেই মানে ত্রিপুরা থেকে শুরু করে এদিকে গুজরাট অবধি বা রাজস্থান অবধি, এই যে দীর্ঘ আমাদের ভারতবর্ষ, এখানে প্রত্যেকটা রাজ্য একটা সময় দেশ হিসেবে কিন্তু বিবেচিত। তো বাংলাদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এগুলো একটা দেশ ছিল, কিন্তু তারা ধর্মের ভিত্তিতে, ভাবনার ভিত্তিতে কোথাও যেন একটা একত্রে বা এক সূত্রে গাঁথা ছিল। সেই জন্যই আমাদের দেশ একটা ইউনাইটেড দেশ বা ঐক্য দেশ হিসাবে পরিণত হয়েছে। তো এখানে অনেক ছোট ছোট দেশ রয়েছে, সত্যি তাদের কালচার আলাদা, তাদের ভাষা আলাদা, সমস্ত কিছুই আলাদা। এবার ভাষাকে বাঁচিয়ে রাখাটা কেন জরুরি, তার কারণ হচ্ছে, আমরা যদি ভাষাকে বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে আমাদের সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখতে পারবো না। যে সমস্যাটা একসময় ব্রিটিশদের দ্বারা হয়েছিল। ব্রিটিশরা এসে বললো তোমাদের কোনো সংস্কৃতি নেই, তোমাদের কোনো ভাষা নেই। আমরা সেটাকে মেনে নিলাম কেন? কারণ আমরা আমাদের শ্রেষ্ঠতাকে প্রমাণ করতে পারিনি। এইবার আমরা যদি নিজেদের এই অস্তিত্বকে বজায় রাখতে না পারি, তাহলে মাতৃভাষা করে আমরা প্রত্যেক 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র আমরা আক্ষেপ করব, এবং সেটা আক্ষেপ রূপেই থেকে যাবে, সেটা আর বাস্তবায়ন হবে না। তাহলে আমাদের এই বেঁচে থাকার যে তিনটি মূল সূত্র, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটের জন্য ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। ইসরায়েল যদি তাদের সেই ডেড ল্যাঙ্গুয়েজ বা মরে যাওয়া ভাষাকে পুনরুজ্জাগরণ করতে পারে বা রিভাইভ করতে পারে, তাহলে আমরাও কেন সেই উদ্যোগটা নিতে পারবো না? এগুলো গেল বেশ কিছু প্র্যাকটিক্যাল কথা। ইসরায়েল প্রমাণ করেছেন তাদের হিব্রু ভাষাকে আবার পুনরায় জাগরণ করে। আর আমাদের বাংলা ভাষা, যেটা আমাদের জাতিসংঘে এটা মানা হয়েছে যে বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর অন্যতম একটি মিষ্টি ভাষা। আর সেই ভাষাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না? সেই ভাষার জন্য আমরা কিছুটা কাজ করতে পারবো না? যারা এত আত্মবলিদান দিয়েছে, আমরা যদি ভারতবর্ষের ইতিহাসও দেখি, সেখানে দেখবো আমার মনে হয় বাঙালির মতন মানুষ আমাদের দেশের অন্যান্য প্রান্ত থেকে এত আত্মবলিদান দেয়নি। ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, সংগ্রামের ইতিহাস প্রত্যেকে পড়ে দেখুন, সব থেকে বেশি আত্মবলিদান দিয়েছে বাঙালি। আজকে সেই বাঙালির পজিশন কোথায়? দেশীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে বাঙালির স্থান কোথায়? আজকে অস্তিত্বের সংকটে ভুগছে বাঙালি। বাঙালি শ্রমিকে পরিণত হয়েছে, ভাষা শ্রমিক নয়, শুধু শ্রমিকে পরিণত হয়েছে। ভিন রাজ্যে গিয়ে, ভিন দেশে গিয়ে তারা শ্রমিক হচ্ছে, এবং শ্রমিক হয়ে সেখানকার ভাষাকে গ্রহণ করছে এবং নিয়ে আসছে সেখানকার সংস্কৃতিকে, সেখানকার ভাষাকে, সেখানকার আদব কায়দাকে। আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাষাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের ফিনান্সিয়ালি বা অর্থনৈতিকভাবে আমাদের সবল করতে হবে আমাদের জাতিকে। আমাদের জাতি যদি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকে, তাহলে আমাদের ভাষাকেও কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারবো না। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে,
সুন্দর সুন্দর বা উৎকৃষ্ট মানের সাহিত্য রচনা করা। বাঙালি যে সময় একটা সময়ে যে বিষয়ে সব থেকে বেশি পরিচিত ছিল যে বাঙালি মানে ইন্টেলেকচুয়াল, অনেক জ্ঞানী লোক হবেন, হ্যাঁ, বাঙালি মানে বিশাল বড় বইয়ের প্রত্যেকের একটা লাইব্রেরি থাকবে। কোথায় সেই বাঙালি আজকে? হ্যাঁ, বাঙালির কোনো জাতীয় স্তরে কোনো মন্তব্য নেই, জাতীয় স্তরে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারীতে কোনো জায়গায় স্থান নেই বাঙালির। কোথায় যাচ্ছে সেই বাঙালি? কোথায় সেই বই পড়া আমাদের বাঙালির? কোথায় আমাদের সাহিত্যকে নির্মাণ করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রয়াস? এত নিম্নমানের সাহিত্য রচনা হচ্ছে আজকাল, এবং সেগুলোকে শান্ত বাহবা বা কৃত্রিম বাহবা পাওয়ার জন্য মানুষ এত উঠে পড়ে লাগছে। হ্যাঁ, আমার মনে হয় এই বিষয়ে এই কৃত্রিম প্রশংসা পাওয়ার বদলে যদি উৎকৃষ্ট মানের সাহিত্য রচনায় আরো বেশি আমরা মনোনিবেশ করি, আরো বেশি বিষয়ের গভীরে গিয়ে যদি আমরা সাহিত্য রচনা করি বা সমস্ত বিষয়কে তুলে ধরার চেষ্টা করি জাতীয় স্তরে, তাহলে আমার মনে হয় আমাদের ভাষার যে শ্রেষ্ঠতা, সেই শ্রেষ্ঠতা আবার পুনরায় সেই পুরাতন আসন পেতে পারে। আমাদের পরিচয়কে ফিরিয়ে আনতে গেলে আমাদের ভাষাকে পুনরায় জাগরণ করতে হবে। আর আমরা প্রত্যেকেই জানি যে চায়নার মতন দেশ, জাপানের মতো দেশ, একটা অভিজ্ঞতা থেকে বলছি, একটা জায়গায় আমি পড়ছিলাম, জাপানের স্টিকি রাইস বলে একটা চাল রয়েছে, সেই চাল ওখানে প্রচুর এক্সপেন্সিভ। এবার ওখানে থাকা একজন নন জাপানি লোক, তিনি গিয়ে হঠাৎ করে, তিনি সেখানকার 5-7 বছর ধরে তিনি থাকছেন, থাকবার পর হঠাৎ করে তার মনে হলো এই যে চালটা জাপানের লোকরা খায়, এই চালটার কিন্তু দাম এত হওয়া উচিত নয়, বরং আমরা যদি অন্য দেশ থেকে ইম্পোর্ট করি বা আমদানি করি তাহলে সেই চালটার দাম অনেক কম হবে। তো একজন জাপানিকে জিজ্ঞেস করেছিলেন তিনি যে আপনি কেন আপনাদের তৈরি সেই চালগুলোকে এত পয়সা দিয়ে বা এত টাকা দিয়ে আপনারা কিনে খান? তখন তারা বলেছিল, আমরা আমাদের জাতিকে ভালোবাসি। আজকে যদি আমার জাতিকে, আমার কৃষককে যদি আমি মেরে ফেলি, তাহলে কালকে আমাকে কে খাদ্যের যোগান দেবে? একটা দ্বীপের দেশ জাপান, হ্যাঁ, সেখানে চারিদিক থেকে যদি কোনোদিন, আজকে আমাদের পরিস্থিতি ভালো আছে, কোনোদিন যদি আমাদের কোনো বহির্শত্রু আক্রমণ করে, তাহলে আমাদের খাদ্য কোথা থেকে আসবে? হ্যাঁ, আমাদের এই কৃষকরা কোথায় থাকবে? আজকে যদি তারা জীবিত থাকে, তাহলে কালকে তারা আমাদের জন্য পরিশ্রম করে আমাদের এই যে খাদ্যের যে অভাব বা ঘাটতি, এটাকে তারা মেটাতে পারবে। তাহলে একটা জিনিস ভেবে দেখুন বন্ধুরা, যে জাপানি বা চীনা লোক, তাদের দেশাত্মবোধ কতটা উচ্চ মানের, আর আমাদের দেশাত্মবোধ কোথায়? আমরা সব থেকে সস্তা জিনিস খুঁজি, যে সব থেকে সস্তায় কোথা পাবো, সেটা আমাদের দেশীয় জিনিস হোক বা বিদেশি জিনিস হোক, সেটাকে আমরা কি করি? কেনার চেষ্টা করি। এইভাবে করে কিন্তু আমাদের নিজেদের, একটা সময় যখন ব্রিটিশরা আমাদের দেশে এসেছিলেন, এসে যখন তারা গঙ্গা নদী দিয়ে যখন তারা প্রবেশ করলেন আমাদের দেশের, আমাদের রাজ্যে, এই যে সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাকে তারা দেখেছিলেন, সেই সময় দেখেছিলেন তারা যে বাঙালি তার খাদ্যের যে ব্যঞ্জনা, সেখানে অনেক ধরনের খাবার রয়েছে, হ্যাঁ, স্তরে স্তরে। তাহলে বাঙালি তখন কিন্তু সংস্কৃতির দিক থেকে, অর্থের দিক থেকে, সমস্ত দিক থেকে স্বাবলম্বী ছিল। ভারতবর্ষের যে জিডিপি, সেই জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল বাঙালির, বাংলা দেশের। কোথায় সেই, হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি যদি দেখা যায়, সমুদ্র থেকে পাহাড় কি নেই আমাদের পশ্চিম বাংলায়, কিন্তু তার কতটুকু আমরা ব্যবহার, সৎ ব্যবহার আমরা করতে পারছি? কি নেই? এই পশ্চিমবঙ্গ নিজেই একটা দেশ, কিন্তু আমরা না ভাষাকে আমাদের দেশীয় স্তরে নিয়ে যেতে পারছি, না আজকের দিনে পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার মতন একজন এমপিকে আমরা পাঠাতে পেরেছি। যারা যায় তারা হয় হিন্দিতে কথা বলে, না হলে ইংরেজিতে কথা বলে। আমি তো দেখলাম যে এত এত বড় মন্ত্রিসভায় শপথ গ্রহণ করছে, আমাদের রাজ্যের বড় বড় যারা নিজেদেরকে নেতা বলে মনে করেন, নিজেদের সংস্কৃতজ্ঞ বলে মনে করেন, তারা গিয়ে ইংরেজিতে ওথ নিচ্ছেন। কেন? তারা হিন্দিটা পড়তে পারেন না, নাহলে হিন্দিতেই বলতেন তারা। তারা বলছেন আই অমুক, হ্যাঁ, কেন বাংলায় বলতে পারে না? এটাও তো জাতীয় ভাষা, বলতে পারে না আমি অমুক? গর্বে তখন আমাদের বুক 56 ইঞ্চি হতো, প্রধানমন্ত্রীর নয়। আমাদের সংস্কৃতিকে আমরাই যদি না নিয়ে যাই এগিয়ে, জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে যদি আমরাই নিজেরাই যদি সেই প্ল্যাটফর্মে না নিয়ে যাই, তো কে নিয়ে যাবে? কাদের হাতে দায়িত্ব দিচ্ছি আমাদের সমাজকে? যারা আমাদের জাতিকে, যারা আমাদের সংস্কৃতিকে, যারা আমাদের ভাষাকে বিন্দু মাত্র শ্রদ্ধা করে না, শুধুমাত্র তারা ভোটের প্রচারে এসে নিজেদের আখের গোছানোর জন্য চেষ্টা করে, প্রয়াস করে। কোথায় তাদের ভাষার প্রতি আমাদের দরদ?
তাই যদি থাকতো তাহলে এই যে ভাষার এই বৈচিত্র্য, প্রত্যেকটি মাতৃভাষা, সেই মাতৃভাষাকে শ্রদ্ধার জায়গায় রেখে কাজ করা হতো। এরকম হতো না। এই ভাষাগুলোকে, আঞ্চলিক ভাষাগুলোকে বা অন্যান্য জাতীয় ভাষাগুলোকে মেরে দেওয়ার বা হত্যা করার একটা প্রয়াস এখানে চলছে। যাই হোক, তবুও বলতে হবে, রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন, এসো হে আর্য, এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। আমাদের ভাষায়, তবে হ্যাঁ, এই যে মাতৃভাষা রূপে আমরা আজকে বাংলা ভাষাকে এত বড় করে দেখছি, আমাদের বাংলা ভাষা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একটা ভাষা নয়। সংস্কৃত থেকে অনেক ভাষাকে শব্দ ভাণ্ডারকে গ্রহণ করেছি। শুধু সংস্কৃতই নয়, আরবি ভাষা থেকেও আমরা অনেক শব্দ ভাণ্ডার গ্রহণ করেছি, বা সেই শব্দ ভাণ্ডার থেকে অনেক শব্দ গ্রহণ করেছি। ফার্সি থেকে গ্রহণ করেছি, তুর্কি থেকে গ্রহণ করেছি। এই যে ভাষার সম্পর্কে একটা কথা বলা হয় যে বন্ধার থেকে পলিপাতন অনেক ভালো। যে ভাষা যদি বন্ধা হয়ে যায়, অর্থাৎ তার উৎকৃষ্টতা, তার শ্রেষ্ঠতা যদি হারিয়ে ফেলে, তার থেকে অন্য ভাষা থেকে ঋণ গ্রহণ করে সেই ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক ভালো। তো আমাদের ভাষা নানা ভাষার সংমিশ্রণে একটা শ্রেষ্ঠ ভাষা রূপে এসে উপস্থিত হয়েছে। আর আমাদের এখন যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে সেই ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যে ভাষায় আমরা দেখেছিলাম, হ্যাঁ, শুরু হয়েছিল কায়াতরুবার পঞ্চবি ডাল, চঞ্চল চিজে পৈঠো কাল, দৃঢ় কৌরি মহাসৌহ পরিমাণ, লুই ভনয় গুরি পুচ্ছিয় জানা। আমরা পড়েছিলাম চর্যাপদে, আমাদের বাংলা ভাষার সব থেকে প্রাচীন নিদর্শন। সেখান থেকে বিবর্তনের পথে ধীরে ধীরে এগিয়ে আস্তে আস্তে আজকের রূপটা লাভ করেছে। এই ভাষার এই জায়গাতে পৌঁছানোর পেছনে কত মানুষের আত্মবলিদান, সেগুলোকে আমরা ভুলে যাব? তাদের রক্তের যে দান, সেগুলোকে আমরা ভুলে যাব? আমরা যদি আমাদের ভাষাকে রক্ষা না করতে পারি, তাহলে ভবিষ্যৎ জন্মে আমরা শুধুমাত্র ওই একটা কবিতা আছে না, আমার ছেলের বাংলাটা শুধু আসে না, হ্যাঁ, সেই রকমই হয়ে যাবে। আমাদের মাতৃভাষা কিন্তু যখন স্কুলে পড়তে যাবে, তখন সেটা কি হবে? সেটা তার দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা রূপে শুধু থেকে যাবে, প্রথম ভাষা আর হবে না। তো তাই প্রথম ভাষা করতে হবে মাতৃভাষাকে। কারণ প্রথম ভাষাই যদি হয় মাতৃভাষা, তাহলে সেই ভাষার মাধ্যমে সেই শিক্ষার্থী, সেই বিদ্যার্থী, সেই মানুষ কি করতে পারবে না, স্বতঃস্ফূর্তভাবে তার নিজের মতকে প্রকাশ করতে হবে, স্বতঃস্ফূর্তভাবে সে ভাবতে পারবে। কারণ আমরা যখন কোনো ক্রিটিক্যাল জিনিসকে ভাবি, তখন মাতৃভাষাতেই ভাবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একবার চাঁদের পাহাড় উপন্যাসটা পড়ে দেখবেন যারা পড়েননি। সেখানে মৃত্যুর যে বর্ণনাগুলো রয়েছে, আমরা দেখেছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গীতা বা উপনিষদের যে ধর্ম বা সেখানকার যে বাণী, সেই বাণীকে তিনি অনেক বিশ্বাস করতেন। তার উপন্যাসের মধ্যে কোথাও উগ্রতা নেই, একটা শান্ত একটা প্রবাহ রয়েছে। তিনি একটা মধ্যম মার্গকে অনুসরণ করার চেষ্টা করেছেন। হ্যাঁ, সেখানে তিনি যে মৃত্যু দৃশ্যগুলো বর্ণনা করেছেন, সেখানে প্রত্যেক জায়গায় কি আলভারেজ, কি আত্মিলীয় গাত্তি, তারা প্রত্যেকে যখন মৃত্যুর দোরগোড়ায় গিয়ে পৌঁছে গেছে, তারা যখন বুঝতে পেরেছে আমার জীবন আর এই জীবন প্রদীপ আর বেশিক্ষণ আলো দেবে না, তখন কিন্তু শেষ যে সময়, সেই সময় সে মাতৃভাষাতে কথা বলেছে। তার মানে কি, আমাদের অবচেতনে যেই ভাষা রয়েছে, সেই ভাষাটা হচ্ছে আমাদের মাতৃভাষা। আমরা যখন বৃদ্ধ হই, বার্ধক্যে পৌঁছাই, সেই ভাষাটি আমাদের অবচেতন মনে থেকে যায়, বাকি সবকিছু আমরা ভুলে যেতে পারি। আমাদের ভালোবাসার জিনিসকে আমরা কখনোই ভুলতে পারি না। আমাদের শত স্মৃতি বিভ্রম হোক, কিন্তু আমরা নিজেদের ভাষাকে ভুলতে পারি না। এই ভাষাটা হচ্ছে মাতৃভাষা। আমরা কি পারি না সেই ভাষাকে জীবিত রাখতে? আমরা কি পারি না সেই ভাষাকে এগিয়ে নিয়ে যেতে? যদি না পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ, আমরা পাষণ্ড। একটা সময় গিয়ে আমাদের যারা উত্তরসূরি হবে, তারা গিয়ে বলবে যে হ্যাঁ, আমাদের পূর্বপুরুষদের ভাষা ছিল বাংলা ভাষা, এখন আমরা আর সেই ভাষায় কথা বলি না, সেটা এখন শোপিস হয়ে গেছে আমাদের কাছে। হ্যাঁ, আমরা বাঙালি। আমি অনেক মানুষকে দেখেছি, একজন বাঙালি হয়েও তার যখন সন্তানকে স্কুলে ভর্তি করে বা বিদ্যালয়ে, দ্বিতীয় ভাষা হিসেবে তার তো অপশন তবু থাকছে, ইংরেজি মাধ্যমে যখন সে পড়ায়, দ্বিতীয় ভাষা হিসেবে তার অপশন থাকছে বাংলা ভাষাকে রাখতে পারে, কিন্তু সে রাখে না।
হিন্দিকে রাখে। কেন? কারণ জাতীয় স্তরে যদি তাকে পৌঁছাতে হয় তাহলে হিন্দির মাধ্যমে তাকে পৌঁছাতে হবে। এই মিথকে চেঞ্জ করতে হবে, এই মিথকে পরিবর্তন করতে হবে। এই মিথকে পরিবর্তন করতে পারে কারা? শুধুমাত্র মানব সম্পদ, আর কিচ্ছু নয়। আজকে এই যে আমাদের বিপুল মানুষ, আমাদের হিন্দির পরে বাংলাভাষী মানুষের সংখ্যায় সব থেকে বেশি, কিন্তু আমরা যদি আমাদের জাতিকে কাজ দিতে পারি, আমাদের জাতিকে আত্মনির্ভর করতে পারি, তাহলে কিন্তু আমাদের জাতি কোনোদিন আমাদের ভাষাকে ভুলবে না। হ্যাঁ, তাহলে শুধুমাত্র ওই ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে মানে আক্ষেপ করা নয়, বরং আমাদের প্রতিটা দিনই ২১শে ফেব্রুয়ারি হবে, অর্থাৎ প্রতিটি দিনই আমরা ভাষা দিবস হিসাবে পালন করতে পারবো। তো এইরকমই একটা আশা আমি রাখছি। তো আমি আবার আসবো। আমি এখন অনুরোধ করছি বিটুকে, বিটু আলোচনাটা সামনের দিকে নিয়ে চল। কয়েকটা বিষয় কার্তিক, যে বিষয়গুলো বললি আমি সেগুলো সবকটা নিয়েই আলোচনা করতে চাইছি। কারণ আমি প্রথমে বলেছি যে আমি আজকের জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, তোর কথাকে আমি ঘোরাবো, কিন্তু ঘোরাবো না। আজ আমরা একটু মারামারি করি, একটু বিতর্ক হোক। মানে যেখানে তোর শেষ হয়েছে সেখান থেকে আমি শুরু করি। তুই বললি যে বাঙালি জাতি আজকে কোথায় গেছে? ও বাঙালি জাতি আর নাই। বাঙালি জাতি কোথায় আছে? তো খিচুড়ি পাগল বাঙালি জাতি। একটা কথা ছিল না যে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তো নিজের ধর্ম যদি খুব সামান্য হয়, তবু সেই সামান্যর সাথে বেঁচে থাকতে থাকতে মরে যাওয়ার মধ্যে একটা দারুণ গর্ব আছে। কিন্তু এই পরধর্ম গ্রহণ করে বেঁচে থেকেও কিন্তু একটা অপমানজনক বাঁচা। বাঙালি আজ সেই জায়গায় চলে গেছে, ওর পুরো নিধন হয়ে গেছে। কিভাবে? যে বাঙালি সকালে নাস্তা খায় আর দুপুরে করে লাঞ্চ, এবং সন্ধ্যায় বৃষ্টির মধ্যে জানলায় বসে বসে সে রবীন্দ্রসঙ্গীত শুনে আর হাউমাউ করে চোখে জল নিয়ে ছলো ছলো নয়নে নাকটাক মুছে রাত্রে গুড নাইট জানিয়ে সবাইকে স্ট্যাটাসে যে ঘুমিয়ে যেতে পারে, তার বর্তমানের সাথে সাথে তার স্বপ্নের জগৎ, বিছানাপত্র, সমস্ত কিছু নিধনম হয়ে গেছে। সে যে জায়গাতে গেছে তার স্বপ্নের জগৎ, তার ঘুমের জগৎ, সেখান থেকে আর ফিরে আসা যাবে না। ও বাঙালিকে নিয়ে কোনো কথা না বলাই ভালো। যদি বলিস তাহলে ও বলবে বড় প্যান প্যান করছে এরা। যদি না বলিস, এদের কোনো কর্তব্য বোধ বলে কিছু নাই, দায় দায়িত্ব বলে কিছু নেই। যদি আজ আমরা কিছু বলি তো বর্তমান প্রজন্ম বলবে এইসব কি আলোচনা করছে, বাংলায় তো আমরা কথা বলতে জানি, আবার বাংলাকে চর্চা করার কি আছে, আমরা কি কম জানি নাকি? আর যদি আমরা কিছু না বলি তো পরবর্তী জেনারেশন বলবে এরা তো কিছুই করতে পারেনি নিজেদের সময়। কোন বাংলায় আমরা জন্মগ্রহণ করছি? মজার বিষয় হলো কি, আমরা বাংলাকে উপেক্ষা করতে মজা পেয়ে গেছি। এই একটু আগে বললি না হিন্দিতে যে কথা বলছে, নিজের পরিচয় দিচ্ছে, ঠিক আমরা নিজেদের মধ্যেও কথা বলতে বলতে আচমকা অজান্তেও হতে পারে, জেনে শুনে তো সবচেয়ে বেটার। দুইজন বাঙালি, আমরা দুজন বাঙালি যখন পরস্পরের সাথে কথা বলতে গিয়ে দু চারখানা ইংরেজি ঝাড়তে পারি, তো সেই মুহূর্তটাতে আমাদের থেকে বেস্ট হ্যাঁ আনন্দময় পুরুষ আর কেউ হতে পারে না। দু চারটা ইংরেজি যদি দিতে পারি, সন্তুষ্টি আসলে এই তো হয়ে গেছে, আমার অনেক দূর এগোতে পারবো। এইবার আমরা যদি হিন্দি বলার চেষ্টা করি, আমি ধর হিন্দিতে বলার চেষ্টা করছি, আমি একজন বাঙালি, তুই একজন বাঙালি, সে শুনছিস, শোনা মাত্র তুই কি বলি বলতে, হিন্দিটা ঠিক আসে না, বাজে শোনাচ্ছে তোর কণ্ঠে। আমি লজ্জায় পড়ে গেলাম, আহারে আমি হিন্দিটা শুনতে পারলাম না এখনো। এই ফিলিংসটা যেমন আসছে, উল্টো দিক থেকে কোনো একজন বিদেশি সে যদি বাংলায় উচ্চারণ করতে গিয়ে বিকৃত উচ্চারণ করছে, বাজে উচ্চারণ করছে, আমরা কিন্তু সেটাকে বারবার শেয়ার করে গর্ব প্রকাশ করছি, যাক বাংলায় কেউ তো, কোনো বিদেশি তো কথা বললো, এই আমাদের জন্য অনেক বড় কথা। কি সুন্দর মিষ্টি লাগছে দেখো তো, ও জানে জ্ঞানে মানে বলছে, আমরা কিন্তু ওটাতে মজা পাচ্ছি। যাক বলেছে, আমাদের জাতীয় সঙ্গীতকে বিকৃত করা হচ্ছে, আমরা মজা পাচ্ছি। তো আমাদের পরিচয় কোথায় আছে? আমাদের নিধন হয়ে গেছে। মানে বলতে পারি যে ওই ডেড বডিটাও পাওয়া যাবে না, ও আত্মাটাও পুরো শুকনো হয়ে একদম শেষ হয়ে গেছে। মজার বিষয় হলো যে আমরা হঠাৎ আবেগী হয়ে গেছি,
বিশাল বড় আন্দোলন করে ফেলেছি, আবার হঠাৎ করে আমরা শুয়ে গেছি, একদম শুয়ে গেছি, যেভাবে গোটা ভারতবর্ষ শুয়ে গেছিল মহারানীর ঘোষণাপত্র পাওয়ার পর। ও বলল সবাই শান্ত হয়ে যাও, আমি দেখে নিচ্ছি, ইংল্যান্ডের মহারানী আমি ওখানেও সেবা করছি, এই দেশকেও সেবা করব। ওই যে মহাবিদ্রোহের পরে সবাই ঘুমলো ভারতবাসী, একেবারে 90 বছর পর জাগলো 47-এ। যখন জাগলো তখন আর শত্রুকে খুঁজে পাচ্ছে না, তখন সামনে যে আছে সেই শত্রু, আশেপাশে যে আছে সেই শত্রু, নিজের ঘরকেই ভেঙে রেখে দিল। যে জাতি ভাঙন থেকে শুরু হয়েছে এবং নামকরণ করা হচ্ছে নানা জাতি, কি যেন বললি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা যায় এক জাতি, এক ভাষা, এক পরিধান, এটা হতে বেশি দিন সময় লাগবে না। সে রাষ্ট্রের চক্রান্তই হোক বা আমাদের নিজেদের অজ্ঞতাই হোক, যেমনই হোক, আমরা হারিয়ে গেছি। আমরা কারা? না, আমরা একটা খিচুড়ি সংস্কৃতি মানুষ। না শিক্ষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে নাকি সংস্কৃতি শিক্ষাকে বাঁচিয়ে রাখে, সে বিতর্ক পরে যাবে, পরে থাক। আমরা দেখি, আমরা প্রাথমিক অবস্থায় যে শিশুটাকে শিক্ষা দিতে চাইছি, সে শিশুটার বিকশিত হয়ে উঠতে, একটি ভাষাকে ধরে নিয়ে তাকে ধীরে ধীরে বিকশিত হতে যেটুকু সময় প্রয়োজন, সেইটুকু সময় আমরা তাকে দিচ্ছি না। বলা হয়, একটি প্রসঙ্গ আছে, রবি ঠাকুরের একটি গান বা কবিতা, আমার একদম স্পষ্ট মনে পড়ছে না তাই বলছি না, আমি শুধু ব্যাখ্যা করে বলছি, আমি আমার ভাষায় ব্যাখ্যা করছি। ওখানে ব্যাপারটা ছিল এরকম যে সেখানে বলা হচ্ছে একটি ফুল ফুটে উঠতে যেটুকু সময় নেওয়ার ঠিক ততটুকুই সময় নেবে, তার থেকে একটুও বেশি না, একটুও কম না। যদি কোনো মানুষ মনোযোগ সহকারে সেটাকে দেখতে চায় যে আমি ফুলের ফুটাটাকে দেখব, ও পারবে না, কারণ ততটা ধৈর্য তার নেই। তো ধৈর্য চাই, সময় চাই। একজন শিশুকে যখন আমি শেখাতে চাইছি, শুরুটা করছি অয়ে অজগরটি আসছে তেরে, কিন্তু সঙ্গে সঙ্গে অল্প দিনের মধ্যে সেটা বদলে যাচ্ছে। আগে আমাদেরকে অ্যালফাবেট শিখতে হবে, পরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতে হবে। আমরা স্টোরি রাইটিং, লেটার কত ধরনের হচ্ছে, এডিটোরিয়াল লেটার, পার্সোনাল লেটার, নোটিশ, কত রকমের হয় এগুলো স্পষ্ট জানি, কিন্তু পত্র লিখন কত রকমের হয় জানি না। আমাদের ছেলেমেয়েরা জানে না, তাকে বোঝাতে হয় গল্প লিখন কেমন হয়, সারাংশ জিনিসটা কি, ভাবার্থ কি, ভাব সম্প্রসারণ কি, ধরে ধরে তাদেরকে শেখাতে হয় 9-এ, অথচ 6 থেকে তাদেরকে শেখানো হয়েছে আনসিন কোনটা হয়। প্রবলেমটা আমাদেরও নয়, প্রবলেমটা সেই শিশুদেরও নয়, প্রবলেমটা হচ্ছে সময়ের। সময় থেকে আমরা চ্যুত হয়ে গেছি। সময় চাইছে আমরা বড় হই, আর বড় হওয়ার জন্য যে সিঁড়িটা আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে পরধর্ম। অন্য কিছু একটা করছে, সেটাকে কপি করতে হবে। আমি আমার সংস্কৃতি ভুলে যাই, আমি আমার ঐতিহ্য ভুলে যাই, বাঙালি কে ছিল, কেমন ভাবে ছিল, এত উত্তর আমরা আরে বাবা, বাংলা ভাষার জন্মটাই কেউ জানে না এখনো পর্যন্ত ঠিকঠাক। অধিক মানুষ আছে যারা 11-এ গিয়ে হয়তো বাংলা পড়ছে, সেখানে হয়তো আছে বাংলা ভাষার জন্ম প্রথম। একজন শিশু সে ধীরে ধীরে 10টা বছর পার করে দিল, ক্লাস 11-এ একাদশ শ্রেণীতে গিয়ে বাংলা বিষয়ও পেল যে বাংলা ভাষার উদ্ভব কেমন হয়েছে, বাংলা ভাষার জন্ম কেমন হয়েছে, বাংলা ভাষার ক্রমবিকাশ কিভাবে হয়েছে, সেই সব তাকে শিখতে হলো। সে বিরক্ত হয়ে যাচ্ছে, সে তার প্রসঙ্গ হলো এই যে কি আমি বাংলা পড়তে ভালোবাসি না, আমার বাংলাটা কঠিন লাগে। বাংলা ভাষার ইতিহাস জানতে যার অস্বস্তি হয়, যে বাংলায় বিকৃতভাবে উচ্চারণ করে সন্তুষ্টি লাভ করে, যেন আমি বাংলাটা ভালো বলতে পারছি না, এতে দুঃখ না? ওই যে গানটা, যে কবিতাটার কথা বললি, যে আমার ছেলের বাংলাটা ভালো আসে না, এই যে কথাটা, এটা শুনতে গেলে আমাদের মায়ায় ভরে যায় বুকটা। কিন্তু আমরা নিজেদের দিকে তাকালে দেখতে পাবো যে এটা নিয়ে আমরা সিকি অংশ ভাবি না, বরং সন্তুষ্ট হই। যদি কোথাও বাংলা উচ্চারণ করতে গিয়ে আমরা বিকৃত উচ্চারণ করার চেষ্টা করছি, যেন আমি এমন ভাবে কথাটা বলছি যেন বাংলাটা আমার ঠিকঠাক আসছেই না, পারছি না, আমি বাংলাটাও বলছি কষ্ট করে, বাকি সব ভাষা আমি বলতে পারি, এই যে একটা। তাহলে কি আমরা হিন্দিকে খুব ভালোবেসে গ্রহণ করছি? না, হিন্দির একটা সাহিত্য হয়তো আমরা পড়িনি, কিন্তু হিন্দিতে আমরা ঝরঝর করে হয়তো কথা বলতে শিখে যাচ্ছি। কেন? প্রয়োজন আছে, প্রয়োজন না হলে ওটা শিখতাম না। হিন্দির জায়গায় অন্য কিছু হলে, তামিল থাকলে আমি তামিল শিখতাম, আর কিছু থাকলে আর কিছু শিখতাম আমি।
আমার কিছু এসে যায় না ভাষা নিয়ে। ফলে যে ব্যক্তি বা যে মানুষটি নিজের ভাষাকে সম্মান করতে জানে না, সে অন্য ভাষাকেও সম্মান করতে জানে না। সে শুধুমাত্র একটা আলটপকা ভাষাকে গ্রহণ করছে, দায়ে পড়ে। তার মনে হয় যে জীবনে বেঁচে থাকতে গেলে আমাকে কিছু করে খেতে হবে, কিন্তু ভুলে যাচ্ছে এই পৃথিবীতে মানুষ ছাড়াও প্রচুর জীবজন্তু আছে যাদের খাদ্য নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না, কেবল মানুষের। অথচ মানুষ সঞ্চয় করতে পারে, প্রচুর সঞ্চয় করতে পারে, তারপরেও তার মধ্যে ডিপ্রেশন কমে না। কাল কি হবে, পরশু কি হবে, এর জন্য সে বর্তমানকে নষ্ট করছে। আমরা যদি সব দিক থেকে এত পারফেক্ট হয়ে থাকি, তাহলে আমাদের দুশ্চিন্তা কমছে না কেন? আমরা অন্য কোনো ভাষাতেও সুখী নই। আমি এটা বলছি না অন্য ভাষা শিখবো না, কেন শিখবো না? অবশ্যই শিখবো। ভাষা শিখতে গেলে জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ সূত্র বাড়ে। আমাদের দেশে যারা পরিবর্তন আনতে চেয়েছিল, যারা বলেছিল যে নিজ ভাষায়, মাতৃভাষাতে শিক্ষা প্রদান করা উচিত, তারা প্রথমে কিন্তু পর দেশের ভাষাটা শিখেছিল, পাশ্চাত্যের ভাষাগুলো শিখেছিল। তাই জন্য সেই সব বিদেশি দেশগুলোতে বা বিদেশগুলোতে যে সংস্কৃতিগুলো ছিল, শিক্ষাগুলো ছিল, সেখানে যে বিপ্লবগুলো ছিল, সেগুলো তারা পড়েছিল, বুঝেছিল, তারপরে তো পরিবর্তন করতে শিখেছিল। আমরা পড়বো, শিখবো, বুঝবো, ঠিক, কিন্তু কোথাও যেন নিজেকে অপমান করে নয়, নিজের আত্মসম্মানে, আত্মমর্যাদায় আঘাত করে নয়। আমাদের তিনখানা মা আছে, সেটা বোঝা উচিত, এবং তিন মায়ের প্রতি আমাদের কিছু কর্তব্য থাকে। প্রথম মা যে জন্ম দিয়েছে, দ্বিতীয় মা যে সকল মায়ের জন্মদাতা, মানে আমার পুরো বংশই বলা যায় বা পূর্বপুরুষ বলা যায়, বা আমি স্বয়ং যার কোলে আমি লালিত পালিত হচ্ছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই দেশ মা। আর ৩ নম্বর হচ্ছে যে ভাষা আমি কথা বলতে শুরু করেছি, মাতৃভাষা। মাতৃভাষাকে একটু আগে মাতৃদুগ্ধের সাথে তুলনা করলে তুই, ভালো কথা, কিন্তু এই মাতৃদুগ্ধ বলতে আমরা কিছু বুঝি না। ওই হঠাৎ করে আচমকা একটা মা দিবসে একটা ভিডিও দেখি, হঠাৎ করে আমাদের দুঃখ হয়, আমাদের নিজেদের মায়ের কথা একটু মনে পড়ে, ব্যাস, তারপর সব ঠান্ডা। এই নিয়ে কি আমি এখন তর্ক করবো, বিতর্ক করবো যে না মাতৃভাষা দিবস কতটা প্রয়োজনের? এ নিয়ে কি বলবো মাতৃদুগ্ধ মানে এই মাতৃভাষার সাথে কেন লিঙ্ক করা হলো? এত কিছু যে যাব না, আমি শুধু কয়েকটি কথা বলবো যে আমরা যে কোনো ভাষা শিখি, যে কোনো সংস্কৃতি সম্পর্কে জানতে চাই না কেন, তাতে কোনো ক্ষতি নেই। ক্ষতি হচ্ছে এইটা যে নিজেকে অপমান করে কোনো লাভ নেই। নিজের একটি ভাষা দরকার, যে ভাষায় আমি পড়ে গেলে উঠে দাঁড়াতে পারি। একটি ভাষাকে মনে করা উচিত যে ভাষাটিতে আমি প্রথম ভাবতে শিখেছি, প্রথম কথা বলতে শিখেছি, প্রথম স্বপ্ন দেখতে শিখেছি, সেই ভাষাটিকে অপমান করে নয়, তাহলে ভিত নরম হয়ে যাবে। একটা কথা আছে না, কবিরের একটি দোহা, আজই আমি পড়লাম, আগেও পড়েছিলাম কিন্তু আজ পড়লাম তো খুব মনে আছে, আমি এখনই নোট করলাম বিষয়টা। जैसे तिल में तेल है, जियो चकमक में आग, तेरा साइन तुझ में है, तू जाग सके तो जाग। বলছে जैसे तिल में तेल है, তিলের মধ্যে কিন্তু তেল থাকে, তার মানে কি এই যে মুড়ির সাথে আমরা তিলটাকে মেখে নিয়ে খেয়ে নেবো? তিলটা তেল নয়, তিলের মধ্যে তেল আছে, বিশেষ প্রক্রিয়ায় সেটাকে বের করতে হবে। তেমনি জিও চকমক মে আগ, চকমকি পাথর ঘষে কিন্তু আগুন জ্বালানো হয়, তার মানে চকমকি পাথরের ভেতরে আগুন লুপ্ত ভাবে আছে, তাকে বিশেষ প্রক্রিয়ায় বের করতে শিখতে হয়। তেমনি তেরা সাইন মানে সাই, তোর দেবতা, তোর ঈশ্বর, তুঝ মে হ্যায়, তোর মধ্যেই আছে, তু জাগ সকে তো জাগ, তুই বুঝতে শিখলে বুঝে নে। প্রশ্ন হলো আমাদের মধ্যে সারা বিশ্বের সমস্ত শিক্ষা, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু শেখার অধিকার আছে, কিন্তু গোড়াকে ভুলে নয়, নিজের ভিতকে অপমান করে নয়, তাতে নিজের আত্মসম্মানে আঘাত লাগবে, নিজে পড়ে গেলে উঠে দাঁড়াতে পারবো না কখনো। যেমনটা ওই যে পরধর্ম ভয়াবহ, আমরা পরের ধর্মটাকে জানবো কিন্তু নিজের ধর্মকে অস্বীকার করে নয়। আজকের দিনে প্রচুর পরিমাণে বাংলাকে উপেক্ষা করা হচ্ছে, বাঙালিরাই উপেক্ষা করছে, অন্য কেউ নয়। অন্য কারো কথা বাদ দিলাম, আমরা নিজেরা উপেক্ষা করছি। শুধু স্কুলে পড়তে পাঠাচ্ছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পাঠাচ্ছি বাচ্চাদেরকে, এটা নিয়ে নয়, সমগ্র দিক থেকে বাংলা নিয়ে কেউ পড়তে চায় না, বাংলা নিয়ে কেউ চর্চা করতে চায় না, বাংলা সাহিত্য তাদের কাছে প্যানপ্যানে মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে স্মরণ করা হয়, বাকি কোথাও লাইব্রেরি বই প্রেমিক দেখতে পাচ্ছি না।
তাহলে কি তারা হারিয়ে গেছে? বাঙালি পুরোপুরি হারিয়েও যায়নি, তারা আছে, হয়তো আচমকা আবার আসবে সামনে। সাহিত্য রচনার মধ্যে দিয়ে আসার একটা উপায় বললি, কিন্তু আমার মনে হয় না সাহিত্যে আর কোনোদিনও ফিরে আসতে পারবে বাঙালি। কারণ তারা একটা এমন জগৎ পেয়ে গেছে, ইন্টারনেট জগৎ, সেখানে গিয়ে সে সাহিত্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। সাহিত্যকে সে কবিতাকে দেখতে চায়, কিন্তু সিলেবাসের কবিতাকে আগে সে অন্যের মুখে শুনতে চায় স্ক্রিনের মধ্যে। চট করে আমাকে সার সংক্ষেপটা বুঝিয়ে দিন, চট করে আমাকে সেই কোশ্চেন গুলো বলে দিন যেগুলো আসবে পরীক্ষায়। বাংলা নিয়ে আমি বেশি ভাবতে চাই না, সময় নষ্ট করতে চাই না, কারণ এতে কিছু হবে না। এই কিছু হবে না, কি হবে না, এর কোনো সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারছি না। এই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেক ভাষারই একটা নিজস্ব আত্মা আছে, সে আত্মাটাকে ভুলে গিয়ে কখনো কোনো ভাষা বেশি দিন বাঁচতে পারে না। আমরা দেখেছি অলচিকি ভাষা থেকে শুরু করে আরো ছোট ছোট যে ভাষা গোষ্ঠীগুলো বা আঞ্চলিক ভাষাগুলো, সেগুলো হারিয়ে যাচ্ছে, বা সেই সব ভাষায় কেউ কথা বলতে গেলে আমরা নাক সিটকে হাসছি যে ছি ছি, এটা কি ভাষায় কথা বলছে, এই ভাষায় তো সাহিত্য রচনা হয় না। ঠিক কথা, সব যুগেই ছিল সাহিত্যের ভাষা একটা, মৌখিক ভাষা আরেকটা, কিন্তু মৌখিক ভাষাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পরিবর্তন ভালো, কিন্তু যে পরিবর্তনে কোনো ভাষাই নাই। আজ আমরা না তো বাংলায় কথা বলি, না তো হিন্দিতে বলি, না তো ইংরেজিতে বলি, আমরা যে ভাষায় কথা বলি সেটার নাম একটা ইতর ভাষা, সবচেয়ে নিম্নমানের ভাষা, যে ভাষার কোনো পরিচয় নেই, কোনো একক আত্মা নাই। এ একেবারে খিচুড়ি জাতীয় ভাষা। মিশ্র ভাষা বললে কিছুটা সম্মান দিয়ে দেওয়া হবে, বরং এই মিশ্র ভাষাও নয়। ঠিক আছে, মিশ্র ভাষার যা সংজ্ঞা আমরা পাই সেই অনুযায়ী কিন্তু আজকের বর্তমান বাংলায় আমরা কথা বলছি না, আমরা কোনো বাংলাতেই নেই। আমরা যে কোথায় আছি তা আমরা নিজেরা খুঁজে পাবো না। এটা আমি চাইবো যা আমাদের যারা শ্রোতারা শুনছে দেখছে, তারা একটু ভাবুক যে বাঙালি কোথায় গেছে, বাংলা ভাষা বর্তমানে কোথায় আছে। ঠিক আছে, তাদের কাছ থেকে আমরা এইসবের মন্তব্য চাইবো, উত্তরগুলো চাইবো। এই বলে আমি আমার ছোট বক্তব্য প্রায় শেষ করছি। কার্তিক, কিছু বল। একদমই তাই। তো আমরা যখন ছোট ছিলাম, কিংবা আমাদের আগের যারা জেনারেশন ছিল, তাদেরকে একটা জিনিস খুব লক্ষ্য করেছি, যেটা প্র্যাকটিক্যাল কথা সেটা বলছি, যে সেই সময়ে ঠাকুমারা, দিদারা, তারা সুন্দর সুন্দর গল্প কাহিনী শোনাতো, সেটা বাংলাতে। ওকে, এবার আজকের দিনে একটা শিশুকে যখন খাওয়ানো হয়, যে সে খাচ্ছে না, একটা কার্টুন চালিয়ে দেওয়া হলো, কার্টুনের ভাষাটা কি বুঝতেই পারছি। একটু আগে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজের কথা বললি, এক জাতি এক রাষ্ট্র, সেই ভাষাতে চালিয়ে দেওয়া হলো কার্টুনটা। সে কার্টুন দেখছে, সে তার কান্না থামিয়ে থেমে যাচ্ছে। এই যে একটা সুন্দর একটা কান্না থামানোর এবং খাওয়ানোর যে যন্ত্র আবিষ্কার হয়েছে, আর সেই যন্ত্র যে মাধ্যমে সেই শ্রোতার সঙ্গে সংযোগ রক্ষা করছে, সেটা হচ্ছে তার মাতৃভাষা নয়। তার মানে শৈশবকালে একটা শিশুর মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তুমি যে ভাষায় সব থেকে বেশি আনন্দ পাও সেই ভাষাটা তোমার মাতৃভাষা নয়। আমি প্যান প্যান করব, আমি মুখে বলবো ভালোবাসি একটা ভাষাকে, অথচ তার জন্য আমি কিছু করব না, এটা তো হতে পারে না। তাহলে আমরাও কোথাও মানে জেনে বা না জেনে এভাবে কি করছি, আমরা আমাদের এটাকে হত্যা করছি, আমাদের ভাষাটাকে বা মাতৃভাষাটাকে আমরা কি করছি, হত্যা করছি। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, যেহেতু ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে ডিজিটাল দুই চারটা কথা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, ইউটিউবে যদি আমরা কোনো একটা কন্টেন্ট সার্চ করতে যাই, সব থেকে বেশি যে কন্টেন্টগুলো আসে এবং যে কন্টেন্টগুলো সবাই পছন্দ করে, হয়তো হতে পারে কোনো একটা টপিক, ধরে নিচ্ছি আমি প্রথম বিশ্বযুদ্ধের উপরে আমি একটা কিছু জানতে চাই, আমি ইউটিউবে গিয়ে সার্চ করলাম। আমি প্রথমে কি দেখতে পাবো অ্যালগরিদমে, যে আমার মাতৃভাষাতে কেউ নেই, প্রথম 10-এর জন মধ্যে আমার মাতৃভাষাতে কেউ নেই, বা যদি থাকেও আমরা সেটাকে পছন্দ করি না। আমরা কি করি, আমরা একটা হয় ইংরেজি বা হিন্দি সেই ভাষার একটা কন্টেন্টকে আমরা ক্লিক করি। তাহলে এই ডিজিটাল মাধ্যমেও যাকে আমি সব থেকে বেশি রোজগার দিচ্ছি সেটা হচ্ছে হিন্দি না হলে ইংরেজি ভাষা। বাংলা ভাষায় এখনো অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার বা বিভিন্ন টিচার ইত্যাদি অনেকেই রয়েছে, খুব সুন্দর বর্ণনা করে, কিন্তু তাদের পড়া আমরা বা তাদের কোচিং কিন্তু আমরা করতে চাই না। আমরা কোথায় যাব, বাঙালি ইন্টেলেকচুয়াল এখনো উচ্চশিক্ষায় শিক্ষিত বাঙালি, অথচ ইউপিএসসির কোচিং যখন নেব তখন আমি চলে যাব দিল্লি মুখার্জি নগরে।
কিংবা আমি ব্যাঙ্গালোরে চলে যাব। আমি যখন নিটের কোচিং নেব তখন চলে যাব আমি ফিজিক্স ওয়ালাতে, কিংবা আমি বাইরে চলে যাব, হ্যাঁ, যেটা আমার মাতৃভাষাতে সম্ভব না। এখানে ব্যর্থতা আমাদেরই। ভাষার ইতিহাস যদি দেখি, মনোয়েল দা আসাম সাউ, যিনি প্রথম আমাদের বাংলা ভাষায় ব্যাকরণ লিখেছেন, তিনি কে? একজন নন বেঙ্গলি লোক, পর্তুগিজ লোক। তিনি কি করতে এসেছিলেন? ধর্ম প্রচার করতে এসেছিলেন, যে তারা যারা পর্তুগিজ সেই সময় মিশনারি ছিলেন বা পাদ্রী, তারা ধর্ম প্রচার করতে এসে বেগ পেয়েছিলেন, বাধা পেয়েছিলেন। তাদের প্রথম মনে হয়েছিল যে বাঙালি জাতিটাই ভারতবর্ষের মধ্যে সব থেকে ইন্টেলেকচুয়াল এবং সব থেকে ধনী জাতি। এই জাতিটাকে যদি আমি ধ্বংস করে দিতে পারি প্রথমে, বা এই জাতিটিকে যদি আমি কবজা করতে পারি, তাহলে পুরো ভারতবর্ষকে আমি কবজা করতে পারবো। সেই কারণেই তারা কি করলো, বাংলা ভাষাটা শেখার চেষ্টা করলো, যে তারা যেন কমিউনিকেট করতে পারে। আমাদের সংস্কৃতিকে মারার একটা চেষ্টা করলো। এতদিন আমরা যে ধর্ম বিশ্বাসকে দেখে এসেছিলাম, সেটা হচ্ছে হিন্দু সনাতন, আর একটা হচ্ছে পরবর্তীকালে ইসলামিক শাসনের সময়। তারপরে একটা নতুন ভাবধারা নিয়ে প্রবেশ করলো ইংরেজরা, এবং তারা এই যে তাদের ধর্ম প্রচারের উদ্দেশ্যে আমাদের বাংলা ভাষাটাকে শিখলো, এবং তারা অনুধাবন করলো যে না, আমাদেরকে এই ভাষাটিকে নিজেদেরকেও শিখতে হবে, এবং আমাদের মতো যারা এরকম পাদ্রী আসবে তাদের শেখানোরও ব্যবস্থা করতে হবে। দেখ কতটা বুদ্ধিমান জাতি তারা। শুধুমাত্র মানে আমাদের যে কি বলে, আমাদের যে ওপরে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছে তাই নয়, তারা আমাদের সংস্কৃতিকেও ধ্বংস করতে, হত্যা করতে চেয়েছে। তারা সেখানেই সন্তুষ্ট থাকতে চায়নি। যদি সেখানে সন্তুষ্ট থাকতে চাইতো, হ্যাঁ, তাহলে কিন্তু ইসলাম যে ইনভেশন গুলো হয়েছিল বা আক্রমণ গুলো হয়েছিল সেই রকম হতো। বা আমরা মঙ্গল বিভিন্ন আক্রমণ দেখেছি, হ্যাঁ। তো তারা কি করেছে, তারা চেঙ্গিস খান থেকে শুরু করে তারা এসছেন, লুট করে আবার চলে গেছেন। তারা আমাদের সংস্কৃতিকে মারতে আসেনি। কিন্তু ব্রিটিশরা যখন এলো, তারা সব কিছুকে আমাদের হত্যা করতে এলো। এবং আমরা যদি একবিংশ শতাব্দীতে দেখি, বা আমরা যখন ঊনবিংশ শতাব্দীর পরবর্তীকালে, যেটা বাংলা সাহিত্যের আধুনিক যুগ, সম্পূর্ণরূপে ইংরেজি সাহিত্যকে কপি করে এগিয়ে গেছে। আর নিজস্বতা বলে কিছু নেই, মৌলিকতা বলে কিছু নেই। অথচ মধ্যযুগ পর্যন্ত যতই আমরা বলি যে সেই সময় শুধুমাত্র পুরাণকে অবলম্বন করে, পৌরাণিক কাহিনীগুলোকে অবলম্বন করে সাহিত্য রচনার প্রয়াস করা হয়েছে, তার মধ্যে মৌলিকতা ছিল। আমাদের মৌলিকতাই আমরা হারিয়ে ফেলেছি, তখন থেকেই আমরা হারিয়ে ফেলেছি। এবং সর্বপ্রথম ইংরেজি ভাষাটাকে গ্রহণ করে কারা জানিস? তারা হচ্ছে বাঙালি। বাঙালি যে ইন্টেলেকচুয়াল, রায় বাহাদুর রায় এসব খেতাব তখন পেত, তার মধ্যে 90% ছিল বাঙালি। ইংরেজরা যে সমস্ত জাতিকে ভারতবর্ষের সব থেকে বেশি প্রশংসা করেছে, তার থেকে সব থেকে প্রথম যে তালিকার মধ্যে রয়েছে সেটা হচ্ছে বাঙালি। কেন? বাঙালি মেনে নিয়েছে ইংরেজি ভাষাটা হচ্ছে শ্রেষ্ঠ ভাষা। ইংরেজি জাতি হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি, উন্নত জাতি, হ্যাঁ। এবং সেই সময় থেকেই আমাদের ভাষা কিন্তু মানে হত্যা শুরু হয়েছে। তার পরবর্তীকালে প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে জগদীশ চন্দ্র বসু, এরা অনেকেই অনেক শিক্ষিত হওয়ার পর, বা মেঘনাদ বসু, তারা বিজ্ঞান সাধনা করেছেন, কিন্তু তারা একসময় অনুভব করেছেন যে আমাদের বিজ্ঞান সাধনাটাও যদি মাতৃভাষাতে সম্ভব হয় তাহলে অনেক ভালো হবে। কিন্তু তারা চেষ্টা করেছেন, তাদের চেষ্টা পর্যন্ত থেকে গেছে। তারা মরে যাওয়ার পরে বা মারা যাওয়ার পরে পরবর্তী যারা এগিয়ে এসছেন তারা কেউই সেইভাবে কিন্তু সেই প্রয়াসটি করেনি। আজকের দিনে আমাদের উন্নত অনেক ভারতবর্ষের যদি সাহিত্যের আলোচনা করতে যাই, তাহলে বাংলা সাহিত্যকে অবশ্যই আমাদের এটা মেনে নিতেই হবে যে উন্নত যে জায়গা বা উন্নতম বা শ্রেষ্ঠতম যে আসন, সেই আসন দিতেই হবে। আমাদের ভাষার মধ্যে সেই আবিষ্কার এখনো কিন্তু হয়ে রয়েছে, হ্যাঁ। তো সেই দিকটা আমি বলছি না, সাহিত্য তো ঠিক আছে, কিন্তু বিজ্ঞান চর্চা আজকের দিনে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, বা প্রযুক্তিগত যে আমাদের পঠন পাঠনগুলো রয়েছে, তো সেইখানে কিন্তু আমাদের বাংলা ভাষার কোনো স্থান নেই। সব হয় হিন্দিতে হচ্ছে বা ইংরেজিতে হচ্ছে। তো আমরা নিজেরাই এটা নিজেদের কাছেই ব্যর্থতা। না বাংলা ভাষার ব্যাকরণটা আমরা প্রথম লিখতে পেরেছি, না আমাদের যে বিজ্ঞান চর্চা বা গণিত চর্চা, হ্যাঁ, বা এই যে কারিগরি শিক্ষা, তারপরে বিভিন্ন যে টেকনিক্যাল শিক্ষাগুলো, হ্যাঁ, সেই সমস্ত শিক্ষা কিন্তু আমরা বাংলা বই বা বাংলা ভাষায় সেই সমস্ত বইগুলোকে লিখতে পারিনি। অনেকেই চেষ্টা করেছেন, চেষ্টা করতে গিয়ে বলেছেন না, এটা খুবই মুশকিল, কষ্টসাধ্য, এবং এদের সম্ভব নয়।
কিন্তু আবার সেই চীন জাপানের কথায় আসতে হয়। জাপান ছোট্ট একটা দেশ, অথচ নিজেদের ভাষাতে তারা বিজ্ঞান বই থেকে শুরু করে তারা কিবোর্ড নির্মাণ করে ফেলেছেন। তাদের অ্যালফাবেট এত বড়, তাদের বর্ণমালা পৃথিবীর মানে অন্যতম বৃহৎ বর্ণমালা, সেটাও তারা নির্মাণ করে ফেলেছেন। তারা রিসার্চ করেন নিজেদের ভাষাতে। আর আমরা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জাতি হয়েও আমরা সেইটা তৈরি করতে পারিনি। এর থেকে ব্যর্থতা আর কি হতে পারে আমাদের কাছে? আমরা শুধুমাত্র চাকরি চাই, কাজ চাই সব বললে হবে? আজকের দিনে যে জাতীয় স্তরে যে শিক্ষকের কথাই বলি, ইন্টেলেকচুয়াল বাঙালি এত, কোথায় সেই বাংলা ভাষায় শিক্ষক রয়েছে বা বাঙালি শিক্ষক রয়েছে এত? হ্যাঁ, উচ্চপদস্থ কর্মচারীর ক্ষেত্রে ইউপিএসসি থেকে শুরু করে কোথায় বাঙালি রয়েছে? মন্ত্রিসভায় একটা বাঙালি নেই। এর থেকে আক্ষেপ আর কি হতে পারে? হ্যাঁ, যারা 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 ব্রিটিশদের সঙ্গে সংগ্রাম করে, লড়াই করে, প্রাণ দিয়ে, রক্তপাত করে স্বাধীনতা দিয়েছে, যেখান থেকে ভারতবর্ষের প্রথম নবজাগরণ শুরু হয়েছিল, সেই জাতির অস্তিত্ব সত্যি এই পরধর্ম ভয়াবহ অবস্থাতেই পৌঁছে গেছে। তো যতই মরে যাই, যতই এই হাহুতাশ করি, আক্ষেপ করি, এই পরক্ষণেই মনে হয় যেন তবুও এটা তো আমার মাতৃভাষা, হাজার হোক এটা তো আমার মাতৃভাষা। আর এই ভাষা যদি শিক্ষার বাহন হয় তাহলে অনেক সেটা আনন্দের হতে পারে। হ্যাঁ, আর সেই আনন্দ, সেই পাঠকে আনন্দ দেওয়ার মতন পরিস্থিতিতে নিয়ে যাওয়া কিন্তু আমাদের এই শিক্ষিত সমাজেরই দায়িত্ব এবং কর্তব্য। আমাদের উচিত আমাদের এই পঠন পাঠনকে বাংলা ভাষাতে আরো আনন্দময় করে তোলা। আমরাই বাংলা ভাষাকে দুর্বোধ্য ভাষা, আমরাই বাংলা ভাষাকে কঠিন ভাষা করে তুলছি। যখন আমি বাচ্চাকে খাবার খাওয়াবো, আমি যখন ধরেই নিয়েছি আমি আর ঠাকুমার ঝুলি বলবো না, আমি আর রূপকথার গল্প বলে রূপকথার গল্প কাহিনী এসব শোনাবো না আমার বাচ্চাকে বা শিশুকে। আমি বাংলা ভাষায় যে কন্টেন্ট গুলো রয়েছে, যে কার্টুন গুলো রয়েছে, আমি সেগুলোকে দেখাবো। শুরু করি আমরা সেই মানে উদ্যোগ এখন থেকে। তাহলে হয়তো শিশু ছোটবেলায় শুনতে শুনতে, কারণ ভাষা শিক্ষার যে স্তরগুলো রয়েছে বা ভাষা শিক্ষার যে মাধ্যমগুলো রয়েছে, সেটা হচ্ছে প্রথম শোনা, তারপরে বলা, তারপরে লেখা, পড়া এবং সবশেষে লেখা। এটা একটা চেন। এই চেনকে আমরা বিঘ্নিত করতে পারবো না। হ্যাঁ, আর এই চেনে প্রথম হচ্ছে আমরা শুনি এবং ভাষা শিখি আমরা অনুকরণের মাধ্যমে বা ইমিটেশনের মাধ্যমে। বিবেকানন্দ একটা জায়গাতে বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। বাংলা করলে দাঁড়ায় যে শিক্ষা হচ্ছে মানুষের জীবনে এমন একটি পূর্ণতা যেটা প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। আমাদের মধ্যে রয়েছে, সমস্ত আয়োজন রয়েছে, শুধুমাত্র আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা সেটাকে সঠিকভাবে, সঠিক জায়গায়, পরিশীলিতভাবে, আনন্দময়ভাবে পরিবেশন করা। কারণ আলটিমেটলি আমরা কিন্তু একটা, যদিও বলা হয় যে ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, ডু নট জাজ আ বুক বাই দ্য কভার, অর্থাৎ একটা বইয়ের কভার দেখে তার বইয়ের ভেতরে কি রয়েছে সেটাকে বিচার করা উচিত নয়। কিন্তু তথাপি আমরা এই পরিবেশনটাকে যদি আমরা আরো ভালো করতে পারি, মিষ্ট করতে পারি, এত সুমিষ্ট ভাষা, পরিবেশনটাকে আমরা সুমিষ্ট করতে পারি না? এটা 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 যদি আমরা একটা নৈতিক কর্তব্য হিসেবে মানি বা এই দায়িত্বটা যদি আমরা নিই প্রত্যেকে সুস্থ মস্তিষ্কে, তাহলে কিন্তু আমরা পারবো আমাদের ভাষাকে এগিয়ে নিয়ে যেতে এবং আবার শ্রেষ্ঠতার আসনে আসীন করতে। তো এই সমস্ত আশা, এই সমস্ত দাবি, এই সমস্ত অনুরোধ, এগুলো রেখেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি বা আমার ছোট্ট আলোচনা শেষ করছি বা আমাদের আলোচনা শেষ করছি। এবার এই বিষয়ে মাতৃভাষাকে আরো কিভাবে ভালো করা যায় বা শ্রেষ্ঠ আমাদের বাংলা ভাষাকে শ্রেষ্ঠতার আসনে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে আপনাদের যদি কোনো অভিমত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের যে মত বা অভিমত, সেই অভিমতগুলো আপনারা জানান। আমরাও উপকৃত হব। আমরাও এর পরবর্তীকালে যে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো সেখানে আমরাও অনেক বেশি উপকৃত হব। হ্যাঁ, আমরা বুঝতে শিখবো। কারণ এই দায়িত্ব প্রত্যেকেরই। এই যে সেতু বন্ধন, এখানে আপনারও যতটুকু দায়িত্ব, আমাদেরও ততটুকু দায়িত্ব। এই সবার সম্মিলিত প্রয়াসে আমাদের ভাষা হয়ে উঠুক একটা মহান ভাষা। এই আবেদন জানিয়ে আমার আজকে কথা এখানে শেষ করছি। বিটু, যদি কিছু বলতে চাস বলে সমাপ্ত কর।
ঠিক আছে, নমস্কার।